সবাইকে আজকের ক্লাসের স্বাগতম জানিয়ে সবাইকে আমাদের আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাস কার্যক্রম শুরু করছি। বরাবরের মতোই আমরা ধারাবাহিকতায় যে ক্লাসগুলো আলোচনা করে আসছি, যে সাবজেক্টে, সেটি হচ্ছে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক নিয়ে আমরা ইতিমধ্যে প্রায় 8টি ক্লাস সম্পন্ন করেছি এবং 2016 এবং 2018 সালে যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো আমরা পার্ট বি এবং পার্ট সির প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করা শেষ করেছি। এর বাইরেও আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার মধ্যে আজকে আমরা বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের যে নবম ক্লাস, ওই ক্লাসের মধ্যে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, সর্বপ্রথম আমরা আলোচনা করব যে পরাশক্তি বলতে কি বুঝো। দ্বিতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ছিটমহল কি, এবং সর্বশেষ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপাক্ষিক যে সমস্যাগুলো রয়েছে ওই সমস্যাগুলো কি কি, সে বিষয়ে আমরা আজকের লেকচারের মাধ্যমে জানতে পারবো। সর্বপ্রথম আমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে যে পরাশক্তি কি। তো আমরা যদি একটু ভালোভাবে দেখি যে পরাশক্তি কি। পরাশক্তি বলতে আমরা আমাদের ভাষায় যদি বলি তাহলে সেটি হচ্ছে, পরাশক্তি বলতে যে একজন ব্যক্তি যদি তার সামরিক, আর্থিক এবং মানসিকভাবে যদি সে শক্তিশালী হয়ে থাকে এবং সে যখন অন্যের উপর প্রভাব বিস্তার করে এবং সে নিজের কোনো কাজের জন্য যখন অন্যের উপর নির্ভরশীল না হয়ে, অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল করে না তার কোনো কাজের জন্য, এবং পাশাপাশি তার যে সামরিক শক্তি আছে, যে শক্তি আছে, ওই শক্তি দিয়ে সে অন্য ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে, তখনই তাকে বলা হচ্ছে যে পরাশক্তি, অর্থাৎ সে কারো পরোয়া করে না। এটাকে মূলত অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল না হয়ে বরং অন্যের উপর প্রভাব বিস্তার করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা পরাশক্তি বলে অবহিত করতে পারি। আর আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি যে একটা সর্বদিক থেকে যখন শক্তিশালী হয়ে যখন অন্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করে এবং নিজ রাষ্ট্র পরিচালনার জন্য যখন অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল হয় না, তখন তাকে পরাশক্তি বলে। অর্থাৎ সামরিক ভাবে অস্ত্রশস্ত্রের মাধ্যমে শক্তিশালী হয়ে যখন অন্য রাষ্ট্রের উপর, যখন অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি পার্ট বি তে পরাশক্তি বলতে কি বুঝো কিংবা পরাশক্তি কি আসে, তাহলে আমরা কিভাবে লিখবো। আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক রাজনীতিতে পরাশক্তি একটি গুরুত্বপূর্ণ ধারণা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন এবং যখন অনুষ্ঠিত হয়, আমরা জানি যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়ে থাকে এবং 1914 থেকে 1919 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল ছিল, এবং পরবর্তী সময়ে আমরা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1944 সাল পর্যন্ত সীমা দেশের শক্তি সবচেয়ে বেশি ছিল। একটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, আরেকটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুইটা রাষ্ট্রই মূলত পরাশক্তি হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতে এককভাবে আধিপত্য বিস্তার করে আসছে। এবং এই সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বে আমরা দেখি যে ব্রিটেন এবং ফ্রান্সের জায়গাতে বৃহৎ শক্তি হিসেবে তারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ ব্রিটেন এবং ফ্রান্স জায়গাতে বৃহৎ শক্তি ছিল। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগে ব্রিটেন এবং ফ্রান্স ছিল আন্তর্জাতিক রাজনীতিতে পরাশক্তি হিসেবে তারা ভূমিকা পালন করেছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন এবং ফ্রান্স তারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়ে আর্থিক সংকটে পড়ে, ফলে দেখা যাচ্ছে এই পরাশক্তির অবস্থান থেকে ব্রিটেন এবং ফ্রান্স সরে যায় এবং তাদের অবস্থানে আবির্ভূত হয় সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। ফলে দেখা যাচ্ছে এই অবস্থায় সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পরাশক্তিতে পরিণত হয়। 1991 সালে একক পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান হয়। বর্তমান সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সর্বদিকে মার্কিন প্রভাব লক্ষণীয়। অর্থাৎ বলা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যখন পূর্বে ব্রিটেন এবং ফ্রান্স পরাশক্তি হিসেবে ভূমিকা পালন করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ফ্রান্স এবং ব্রিটেন
যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়ে আর্থিক সংকটে পড়লে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। এবং 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের ভাঙন ঘটে, তখন দেখা যায় যে সোভিয়েত ইউনিয়নের ভাঙন ঘটার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সহ সর্বদিক থেকে যখন শক্তিশালী হয়, তখন সারা বিশ্বের মধ্যে একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে আর কোনো পরাশক্তি ছিল না, একক পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কি করে থাকেন, ভূমিকা পালন করে থাকেন। এটা আমরা প্রাসঙ্গিকতায় টানবো। তাহলে পরাশক্তি কি যদি আসে, তাহলে আমরা প্রথমে প্রাসঙ্গিকতায় দিয়ে আমরা উপরের লেখাগুলো লিখবো। এরপরে স্ক্রিনের মধ্যে আমরা দেখছি যে হেডিং দিব পরাশক্তি। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ব্যাপক পালাবদল শুরু হয়েছে। তার অন্যতম দিক হলো পরাশক্তির উদ্ভব। বস্তুত পরাশক্তি রাষ্ট্রের ধারণা বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে উদ্ভব হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে যেসব দেশ রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী ও মজবুত অবস্থানে রয়েছে, তাদেরকে পরাশক্তি বলা হচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তখন দেখা যায় যে প্রথম বিশ্বযুদ্ধ যখন 1914 সালে অনুষ্ঠিত হয়, তখন দেখা যায় যে প্রথম বিশ্বযুদ্ধের সময় যে যখন সংগঠিত হয়, তখন অনেক রাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধের প্রস্তুতি না থাকার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়। এবং যেসব রাষ্ট্রগুলো একে অপরের উপর নির্ভরশীল ছিল, প্রথম বিশ্বযুদ্ধের পর তাদের মাথা এই একটা বিষয় পরিষ্কারভাবে হয় যে যখন কোনো বিশ্বযুদ্ধ সংঘটিত হবে, তখন তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের কারণে বিভিন্ন দেশ যখন ক্ষতির সম্মুখীন হয়, তখন তারা নড়েচড়ে বসে যে তাদের সামরিক অবস্থান মজবুত করতে হবে। শুধুমাত্র ফ্রান্স এবং তারই পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এই ক্ষতিগ্রস্তের অবস্থানের পরিপ্রেক্ষিতে ফ্রান্স এবং ব্রিটেন এককভাবে আধিপত্য বিস্তার করে এবং অনেক রাষ্ট্র এই ব্রিটেন এবং ফ্রান্সের উপর নির্ভরশীল হয়। পরবর্তী সময়ে যখন 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তখন দেখা যায় যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে যেসব দেশগুলো ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে নির্ভরশীল হয়েছিল, তারা ওই দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি, বরং দেখা যাচ্ছে যে ব্রিটেন এবং ফ্রান্স তারা নিজেরাই ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে। ফলে দেখা যাচ্ছে ব্রিটেন এবং ফ্রান্সের পরিবর্তন জায়গায় সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান করে। এবং পরবর্তী সময়ে 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, তখন এককভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কি করে থাকেন, আধিপত্য বিস্তার করে থাকেন। ফলে দেখা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যখন প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে চিন্তাধারা হচ্ছে এরকম, যদি বিশ্বের মধ্যে বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তাহলে পরবর্তী সময়ে যদি কোনো বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তখন নিজ রাষ্ট্র ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হবে। এই চিন্তাটা যখন প্রত্যেকটা দেশের মধ্যে যখন প্রবেশ করে, তখন দেখা যায় যে তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতার সৃষ্টি হয় যে বিশ্বের মধ্যে কারা প্রতিযোগী, অর্থাৎ কারা একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে। অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এই পরাশক্তি হওয়ার প্রবণতাটা আস্তে আস্তে কি হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। উদাহরণ হিসেবে কিরকম, যে আমরা দেখি যে এলাকার মধ্যে যখন দেখি যে যেটা আমাদের মধ্যে হয়, কিংবা এলাকার মধ্যে যখন আমরা আমাদের নিজ এলাকার মধ্যে যখন যাই, কিংবা আমাদের মহল্লার মধ্যে দেখি যে আমি পড়ালেখা করেছি, কিন্তু এলাকার মধ্যে আমি নেতৃত্ব দিতে পারছি না, কিন্তু অন্য একজন ব্যক্তি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দেখা যাচ্ছে সে এলাকার মধ্যে, মহল্লার মধ্যে সে কি দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে। তখন নিজের মধ্যে একটা প্রতিযোগিতার সৃষ্টি হয় যে ওর জায়গায় আমিও বসবো এবং আমি কি দিব, আমি নেতৃত্ব দিব। এই যে একটা প্রতিযোগিতার মন মানসিকতা, ঠিক একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যখন দেখা যায় যে কি, যে যখন দেখা যাচ্ছে যে একক পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র আধিপত্য বিস্তার করছে, তখন প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে কি হচ্ছে, পরাশক্তির চিন্তাধারাটা সৃষ্টি করছেন। এবং বলা হচ্ছে যে কি, পরাশক্তি কাদেরকে বলা যাবে, বলা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে যেসব দেশ রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী ও মজবুত অবস্থানে রয়েছে, তাদেরকে পরাশক্তি বলা হয়। তাহলে একক পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আবির্ভূত হলেও বর্তমানে বৃহৎ শক্তি এবং পরাশক্তি হিসেবেও
অনেক রাষ্ট্র এগিয়ে চলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন চীন এবং ভারত, রাশিয়া, এদের কথা আমরা উদাহরণ হিসেবে টানতে পারি। কারণ বর্তমান সময়ে চীন একক পরাশক্তি হিসেবে এবং কিছুদিন আগে পরিসংখ্যানে দেখানো হয়েছে যে 2050 সাল কিংবা 2050 সালের দিকে একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হবেন কে? চীন। তারা চীনকে বলা হচ্ছে যে কি একটা নির্দিষ্ট সময় অর্থাৎ 2050 সালে চীনই হবেন যে বিশ্বের মধ্যে একক পরাশক্তি হিসেবে ভূমিকা পালন করবেন। অর্থাৎ চীন অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, রাজনৈতিকভাবে সর্বদিক দিয়ে এখন বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত মজবুত একটি এবং উচ্চ স্থানে অবস্থান করছেন। তাহলে পরাশক্তি কি যদি আসে তাহলে আমরা প্রাসঙ্গিকতা দিব এবং পরাশক্তির হেডিং দিয়ে আমরা এই লেখাগুলো লিখব। এরপরে আমরা পরাশক্তির দুইটি মনীষী সংজ্ঞা নিব। সর্বপ্রথম মনীষী সংজ্ঞা হচ্ছেন জর্জ মডেলেস্কি। মডেলেস্কি এর মতে তিনি বলেছেন বৃহৎ শক্তি হলো জাতীয় রাষ্ট্র ব্যবস্থার মূল কর্তৃত্বের কাঠামো। বলা হচ্ছে বৃহৎ শক্তি হলো এটি যে জাতীয় রাষ্ট্র ব্যবস্থার মূল কর্তৃত্বের কাঠামো হিসেবে যে রাষ্ট্র ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন যে বৃহৎ শক্তি। আরেকজন মনীষী সংজ্ঞা দিয়েছেন, তিনি হচ্ছেন হ্যান্স জে মর্গেনতাউ। তিনি বলেছেন যে কি পরাশক্তি বলতে এমন এক রাষ্ট্রকে বোঝায় যে রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর নিজের ইচ্ছা আরোপ করতে পারেন। হ্যান্স জে মর্গেনতাউ অত্যন্ত পরিষ্কারভাবে একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন যে কি পরাশক্তি কি, যখন একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিয়ে এবং তা বাস্তবায়ন করার জন্য প্রভাব বিস্তার করতে পারে, তাকেই বলা হচ্ছে বৃহৎ শক্তি বা পরাশক্তি। অর্থাৎ আমার যেটা ইচ্ছা, আমার বাংলাদেশে মনে করো বাংলাদেশের রাষ্ট্রের একটা ইচ্ছা হলো যে ভারত কি করবে, বাংলাদেশের ইচ্ছায় পরিচালিত হবে এবং এই ইচ্ছাটা যখন ভারতের উপর কিংবা অন্য কোনো রাষ্ট্রের উপর যখন চাপিয়ে দিবে এবং বাংলাদেশের সিদ্ধান্ত যখন অন্য কোনো রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশ, তখনই বাংলাদেশকে বলা হবে পরাশক্তি। ঠিক হ্যান্স জে মর্গেনতাউ এই সংজ্ঞাটাই প্রকাশ করেছেন যে একটা রাষ্ট্র যখন অন্য একটা রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে পারবে, নিজের সিদ্ধান্তকে অন্য রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য জোর প্রয়োগ করতে পারবে, তখনই তাকে বলা হচ্ছে পরাশক্তি কিংবা বৃহৎ শক্তি। এই দুইটি মনীষী সংজ্ঞা দিয়ে আমরা পরিশেষে এটাই লিখবো যে পরিশেষে বলা যায় যে পরাশক্তি বলতে এমন এক শক্তি ব্যবস্থাকে বোঝায় যখন পরাশক্তি রাষ্ট্রটি স্বয়ংসম্পূর্ণ সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক সর্বক্ষেত্রে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। আণবিক মরণাস্ত্রের ক্ষেত্রে প্রাধান্য, বিশ্বব্যাপী রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক যুক্তিবিদ্যা অর্জনে প্রবল পরাক্রান্ত হওয়া, আন্তর্জাতিক রাজনীতির ঘটনা প্রবাহের উপর অভূতপূর্ব কর্তৃত্ব, অর্থাৎ পৃথিবীর সর্বপ্রান্তে কর্তৃত্ব প্রভাব স্বীকৃতি থাকে পরাশক্তি বলা হয়ে থাকে। বর্তমানে পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব একচেটিয়া। অর্থাৎ বলা হচ্ছে পরিশেষে এটাই বলা যায় যে পরাশক্তি বলতে যে রাষ্ট্র সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ, যে রাষ্ট্র নিজের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সামরিক, অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে যখন অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল হয় না এবং নিজের সকল সমস্যা, অভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্যা যখন নিজে এককভাবে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, মোকাবেলা করতে পারে, তখনই তাকে পরাশক্তি বলে অবহিত করতে পারে। তাহলে যদি আমাদের প্রশ্নে আসে যে পরাশক্তি কি কিংবা পরাশক্তি বলতে কি বুঝো, তাহলে আমরা প্রাসঙ্গিকতা পরাশক্তি দিয়ে এরপরে হেডিং হবে পরাশক্তি দিয়ে দুইটা মনীষী সংজ্ঞা নিব এবং সমাপ্তি দিয়ে আমরা এই আনসারটা সম্পন্ন করব। আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল সেটি হচ্ছে ছিটমহল চুক্তি। অনেক সময় আসে যে ছিটমহল চুক্তি কি কিংবা ছিটমহল কি। আমরা এই ছিটমহল সম্পর্কে আগেও পড়েছি অনার্স থার্ড ইয়ারে এবং ফোর্থ ইয়ারের অনেক টিচাররা তোমাদের সাথে আলোচনা করেছেন। সর্বপ্রথম এই ছিটমহল কি যদি আমাদের ভাষায় আমরা বোঝার জন্য যদি শব্দ নিই, সেটি হচ্ছে যে কি যে ছিটমহল কি। ছিটমহল হলো কোন দেশের মূল ভূখণ্ড বা সীমানা থেকে বিচ্ছিন্ন জনপদ। অর্থাৎ বলা হচ্ছে যে যখন একটা রাষ্ট্রের ভূখণ্ড আছে, ওই ভূখণ্ড থেকে যখন বিচ্ছিন্ন একটি অবস্থান থাকবে তখন তাকে ছিটমহল বলে অবহিত করা যাবে। এই ছিটমহল চুক্তি অথবা এই যে ছিটমহল বলা হয় এগুলো কোত্থেকে আসছে আমরা একটু করে জানবো। এই ছিটমহলের ইতিহাস অনেক পুরাতন। আমরা একটু করে জানতে গেলে সেটি হয় যে 1947 সালের 14ই আগস্ট এবং 1947 সালের 15ই আগস্টের ইতিহাস আমরা জানি।
ব্রিটিশ সরকার যখন ভারত বিভক্তি ছাড়া যখন সুষ্ঠু সমাধান করার জন্য চেষ্টা করেছিল, দেখা গেল হিন্দু সম্প্রদায় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে প্রতিনিয়তই তাদের মধ্যে একটি দ্বন্দ্ব সংখ্যা সৃষ্টি হয়, অর্থাৎ তাদেরকে কোনোভাবে এক ঐক্য অবস্থানে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। ফলে দেখা যায় যে ভারতের সর্বশেষ গভর্নর যিনি লর্ড মাউন্ট ব্যাটেন আমরা নাম জানি, এই লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের সর্বশেষ গভর্নর 1947 সালে 3 জুন পরিকল্পনা ঘোষণা করেন এবং 3 জুন পরিকল্পনা ঘোষণার মধ্যে তারা বলেন যে কি যে ব্রিটিশ রাজ্যের মধ্যে যতগুলো অঙ্গরাজ্য আছে ওই অঙ্গরাজ্যগুলো স্বাধীনভাবে যেই দেশের সাথে অর্থাৎ ভারত কিংবা পাকিস্তান যাদের সাথে সম্পৃক্ত হতে আগ্রহী তারা ওই স্বাধীনতাটা ভোগ করতে পারবে এবং অঙ্গরাজ্যগুলো বিভক্ত হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে পাকিস্তান গঠন করা হবে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে ভারত গঠন করা হবে। এই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ এই কথাগুলো এসেছেন আমরা পড়েছিলাম যে 1940 সালের 22শে মার্চ দ্বিজাতি তত্ত্ব এবং 1940 সালের 23শে মার্চ লাহোর প্রস্তাব, অর্থাৎ শেরে বাংলা একে ফজলুল হক এবং মোহাম্মদ আলী জিন্নার যে দ্বিজাতি তত্ত্ব আছে, এই দুইটি বিষয় থেকে মূলত ভারত এবং পাকিস্তানের নামকরণ হয়ে থাকে। তো এই 1947 সালের 14ই আগস্ট যখন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয় এবং 1947 সালের 15ই আগস্ট যখন ভারত রাষ্ট্র সৃষ্টি হয়, যখন পাকিস্তান এবং ভারত রাষ্ট্রের মধ্যে একটা বিভক্তির সৃষ্টি হয়, তখন দেখা যায় কিছু অঙ্গরাজ্য, কিছু সীমানা পাকিস্তান এবং ভারতের মধ্যে অঙ্গরাজ্যগুলো অমীমাংসিত অবস্থায় রয়ে যায়। পরবর্তী সময়ে যখন 1971 সালের 16ই ডিসেম্বর যখন পাকিস্তান এবং বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হয়, তখন দেখা যায় যে কি যে তখনকার সময়েও দেখা যাচ্ছে ওই যে ব্রিটিশ শাসন আমলে ভারত পাকিস্তান বিভক্তি হওয়ার সময় যে অঙ্গরাজ্যগুলো বিভক্ত হওয়া ছাড়া অমীমাংসিত অবস্থায় রয়ে গিয়েছিল, ঠিক একইভাবে ভারত এবং বাংলাদেশ পাকিস্তান এই তিনটা অংশের সমন্বয়ে যখন পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, ঠিক ওই সময়টাতেও যখন সীমানা নির্ধারিত হয়, তখন দেখা যাচ্ছে ভারতের মধ্যে প্রায় 111টি ছিটমহল বাংলাদেশের অবস্থান করেন, অর্থাৎ জায়গা অবস্থান করেন। আবার বাংলাদেশের মধ্যে ভারতের 51টি ছিটমহল অবস্থান করে থাকেন, অঙ্গরাজ্যগুলো অবস্থান করে থাকেন। এই যে দেশ বিভক্তি হওয়ার সময় কিছু অঙ্গরাজ্য, কিছু জায়গা অমীমাংসিত অবস্থায় অন্য একটা রাষ্ট্রের মধ্যে, এক রাষ্ট্রের জায়গা অন্য একটা রাষ্ট্রের মধ্যে যখন অবস্থান করে, তখনই তাকে ছিটমহল বলা হয়ে থাকে। তাহলে আমাদের ভাষায় যদি আমরা সংক্ষেপে বলি যে ছিটমহল কি, যখন এক রাষ্ট্রের অঞ্চল বা জায়গা অন্য অঞ্চলে অবস্থান করেন, ওই অবস্থানকৃত জায়গাকে ছিটমহল বলা হয়ে থাকে। অর্থাৎ বলা হচ্ছে যে কি বাংলাদেশের জায়গা ভারতের মধ্যে, ভারতের জায়গা বাংলাদেশের মধ্যে যে অবস্থান করেন ওই জায়গাটুকুকে ছিটমহল বলে অবহিত করা হয়ে থাকে। আমরা যদি আসে যে ছিটমহল কি, যদি আসে আমরা কিভাবে লিখবো, আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছিটমহল দ্বারা এমন অঞ্চল বা ভূখণ্ডকে বোঝায় যা একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের অভ্যন্তরে বিচ্ছিন্ন অবস্থায় অবস্থিত অন্য কোনো স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্ত এলাকা। অর্থাৎ একটি রাষ্ট্র স্বাধীন হওয়া সত্ত্বেও যখন অন্য রাষ্ট্রের জায়গা নিজ স্বাধীন রাষ্ট্রের মধ্যে অবস্থান করে, তখনই তাকে ছিটমহল বলে অবহিত করতে পারে। তাহলে আমরা ছিটমহল কি যদি পাঠ এতে আসে, আমরা এতটুকুই বলবো যে ছিটমহল হলো কোন দেশের মূল ভূখণ্ড ও সীমানা থেকে বিচ্ছিন্ন জনপদ। আমি আবার বলছি, ছিটমহল কি? ছিটমহল হচ্ছে কোন দেশের মূল ভূখণ্ড ও সীমানা থেকে বিচ্ছিন্ন জনপদ। কোন দেশের মূল ভূখণ্ড ও সীমানা থেকে বিচ্ছিন্ন জনপদকেই ছিটমহল বলে অবহিত করা হয়ে থাকে। এরপর আমরা লিখব বিশ্বের অনেক রাষ্ট্রে অভ্যন্তরেই অন্য রাষ্ট্রের এই ধরনের ছিটমহল রয়েছে। 2015 সালের 1 আগস্টের পূর্বে ভারতের অভ্যন্তরে বাংলাদেশ আর বাংলাদেশের অভ্যন্তরে সর্বমোট 162টি ছিটমহল অবস্থান করেছিল। 1 আগস্ট রাত 12:01 দুই দেশ ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় একে অন্যের অভ্যন্তরে থাকা নিজের ছিটমহলগুলো পরস্পরের সাথে বিনিময় করে। অর্থাৎ বলা হচ্ছে যে আমরা জানি ছিটমহলটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আবার পুনরায় 2011 সালে, কিন্তু এর আগেই 1974 সালে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী চুক্তির মাধ্যমে, চুক্তি সম্পাদনের মাধ্যমে এই যে 162টি ছিটমহল রয়েছেন, এই 162টি ছিটমহল কি করেছেন, অর্থাৎ ভারতের মধ্যে বাংলাদেশের 111টি ছিটমহল, বাংলাদেশের মধ্যে ভারতের 51টি ছিটমহল, এই 162টি ছিটমহল বিনিময় করার জন্য তারা একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী 1974 সালে একটি চুক্তি সম্পাদন করে থাকেন। কিন্তু এই চুক্তিটি বাস্তবায়ন বিভিন্ন সাংবিধানিক প্রক্রিয়ার কারণে এই চুক্তিটি বাস্তবায়িত হয়নি। এবং আমরা জানি সর্বশেষ যে 2011 সাল কিংবা 2015 সালের দিকে যখন চুক্তি সম্পাদিত হয়, তখন দেখা যায় যে কি, যে এই চুক্তির মাধ্যমে ছিটমহলগুলো বাংলাদেশের ছিটমহল বাংলাদেশে নিয়ে আসেন এবং ভারতের ছিটমহলগুলো ভারতকে দিয়ে দেওয়া হয়। তো এখানে বলা হচ্ছে যে বিষয়টি কথা বলেছিলাম, সেটি হচ্ছে যে কি, ঐতিহাসিক বঙ্গবন্ধু মুজিব এবং ইন্দিরা চুক্তির আওতায় একে অন্যের অভ্যন্তরে থাকা নিজেদের ছিটমহলগুলো কি করা হয়েছে, বিনিময় করা হয়েছে। এই ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ছিটমহল ছিল বাংলাদেশের কুড়িগ্রামে, আর ভারতের ছিটমহল ছিল দশিয়াছড়া। অর্থাৎ বাংলাদেশের মধ্যে ভারতের যে ছিটমহলগুলো অবস্থান করেছিল সেটি হচ্ছে কুড়িগ্রামে অবস্থান করছে, আর ভারতের যে ছিটমহল, ভারতের মধ্যে বাংলাদেশের যে ছিটমহল রয়েছে সেই বিষয়গুলো দশিয়াছড়ায় অবস্থান করছে। দশিয়াছড়ার ভিতরেই আছে চন্দ্রখানা নামের বাংলাদেশের একটা ছিটমহল, যেটি বাংলাদেশেই থেকে যায়। এরপরে বলা হচ্ছে এটি পৃথিবীর একমাত্র ছিটমহল ছিল যার অভ্যন্তরে অন্য দেশের আরেকটি ছিল। এছাড়া ভারতের একটি থার্ড অর্ডার ছিটমহল দাহালা খাগড়াবাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অবস্থিত। এই ছিটমহলটি বাংলাদেশের গ্রাম উপানচকি, অর্থাৎ এখানে যে অবস্থানে রয়েছেন আমি কয়েকটা অবস্থানের কথা এখানে টেনে ধরেছি, গ্রাম দ্বারা বেষ্টিত। এই বিনিময় চুক্তি বাস্তবায়নের ফলে দীর্ঘ 68 বছরের অবরুদ্ধ এবং নাগরিকত্বহীনতা থেকে মুক্তি পান এই 162টি ছিটমহলের অধিবাসীরা। মূলত এই সংকট তৈরি হয় অখণ্ড ভারত খণ্ড করার সময়ে, অর্থাৎ বলা হচ্ছে যে 1947 সালে যখন ভারত খণ্ড হয়ে যায়, অর্থাৎ ভারত এবং পাকিস্তান যখন বিভক্ত হয়ে যায়, তখনই এই ছিটমহলের সমস্যাটার সৃষ্টি হয়। এবং বলা হচ্ছে গোড়ায় গলত রেখে যায় ব্রিটিশ সিরিল রেডক্লিফ, অর্থাৎ ব্রিটিশের যিনি বিভক্ত করেছেন এই ভারত এবং পাকিস্তান, ব্রিটিশরাই মূলত এই ছিটমহলের অসমাপ্ত অর্থাৎ এই সমস্যাটা রেখে যান। তো তিনি পাকিস্তান ভারত সীমানা নির্ধারণ করেন, সেই সঙ্গে সৃষ্টি করেন এক অসহনীয় মানবিক সমস্যা। ছিটমহল চুক্তি সম্পাদনের মাধ্যমে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের 11টি ছিটমহল অবস্থিত এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের 11টি ছিটমহল অবস্থিত। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে ছিটমহলের মধ্যে যেসব অধিবাসীরা বসবাস করত, নাগরিকরা বসবাস করত, তারা সম্পূর্ণ তাদের যে নাগরিক অধিকার, ওই নাগরিক অধিকার থেকে বঞ্চিত হতো। অর্থাৎ দুই দেশের নাগরিকরা যে সুযোগ সুবিধা ভোগ করত, ছিটমহলে অবস্থিত যেসব নাগরিক আছেন তারা ওই ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারতো না। এবং এই ছিটমহল চুক্তির মাধ্যমে মূলত এই যে অমানবিক জীবন যাপন করেছেন ছিটমহলের জনগণ, তার বিনাশ ঘটে এবং তারা ভোটাধিকারও পরবর্তী সময়ে লাভ করে। তাহলে ছিটমহল কি যদি আসে, আমরা এই পয়েন্টগুলো দিয়ে সমাপ্ত করব। আমাদের আজকের সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলো কি। আমরা জানি বাংলাদেশ এবং ভারতের মধ্যে অনেকগুলো সমস্যা নিয়ে প্রতিনিয়তই ভেজে আছে, অর্থাৎ প্রত্যেকটা সময়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও দেখা যায় কোনো না কোনো বিষয় নিয়ে প্রতিনিয়তই সমস্যার সৃষ্টি রয়ে গিয়েছে। তো বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে আমরা কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। তার মধ্যে এক নাম্বার হচ্ছে সীমান্ত সংঘাত। এখানে বলা হচ্ছে বাংলাদেশ ভারত মধ্যকার সীমান্ত সংঘাত একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রতি বছর ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর গুলিতে বহু বাংলাদেশি প্রাণ হারায়। বহু কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে উক্ত সমস্যার সমাধান সম্ভবপর হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা, সেটি হচ্ছে সীমান্ত সমস্যা। আমরা প্রতিনিয়তই দেখছি যে আমাদের বাংলাদেশের যে বর্ডার গার্ডে দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা প্রতিনিয়তই ভারতের সাথে কি করেছেন, বিএসএফ এর সাথে প্রতিনিয়তই আলোচনা করে যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে কোনোভাবেই এই সীমান্ত হত্যাটা বন্ধ করা যাচ্ছে না। আমরা প্রতিনিয়তই দেখি আমাদের বাংলাদেশিদেরকে তারা
একটু থেকে একটু হলেই তারা গুলি করে হত্যা করছেন। কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে ভারতীয়রা যদি আমাদের বাংলাদেশের সীমান্তে প্রবেশ করেও আমরা সেই কাজটি করছি না, তাহলে সেজন্যই বলা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে সর্বপ্রথম সমস্যা হচ্ছে সীমান্ত সংঘাত। 2 নাম্বার হচ্ছে অভিন্ন নদীর পানির ন্যায্য হিসাব। বলা হচ্ছে আমরা প্রতিনিয়তই দেখছি আমাদের জন্য আমাদেরকে প্রতিনিয়তই পানির মাধ্যমে পানি বন্ধ করে দিয়ে তিস্তা চুক্তির সম্পাদন করা হলেও আমরা দেখি প্রায় সময় যে গঙ্গা চুক্তি সম্পাদন হওয়ার পরেও আমরা দেখি যে আমাদেরকে পানির মাধ্যমে বিভিন্নভাবে সংকটের সৃষ্টি করছে। আমরা দেখছি যে ভারতের মধ্যে যখন বন্যার সৃষ্টি হয় তখন মাত্রাতিরিক্ত ভাবে আমাদেরকে পানি দিয়ে আমাদের বাংলাদেশেও বন্যার সংকটের সৃষ্টি করছেন, সৃষ্টি করে তারা নিরাপদ অবস্থানে চলে যাচ্ছেন। আবার আমাদের যখন এখানে দেখা যায় যে উত্তরবঙ্গের মধ্যে যখন কৃষি ব্যবস্থা এবং বিভিন্ন ফসল উৎপাদনের সময় আসে তখন তারা পানির পরিমাণ কমিয়ে দিয়ে পানি সংকটের মাধ্যমে তারা খাদ্য ফসল বিনষ্ট করার কাজেও লিপ্ত থাকছে। ফলে দেখা যাচ্ছে যে অভিন্ন নদীর যে পানির ন্যায্য হিসাব, ওই ন্যায্য হিসাব চুক্তির মাধ্যমে চুক্তি সম্পাদিত হলেও আমরা পরিপূর্ণভাবে কখনোই নদীর পানির ন্যায্য হিসাব আমরা পাই না। তারপরে বলা হচ্ছে ভারতীয় নাগরিক ফুসিন। এখানে বলা হচ্ছে বিভিন্ন সময়ে ভারতের সাম্প্রদায়িক দাঙ্গার কারণে বহু ভারতীয় বাংলাদেশ অনুপ্রবেশ করে, পরবর্তীতে তারা বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করে। অর্থাৎ এখানে যদিও বা বলা হয়েছে বাংলাদেশ ভারত মধ্যকার বিদ্যমান সমস্যার মধ্যে ভারতীয় নাগরিক ফুসিন বলা হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এটি শুধুমাত্র ভারতের মধ্যেই এখন সীমাবদ্ধ নয়। আমরা দেখেছি যে ইতিমধ্যে মায়ানমারের মধ্যেও একই কাজটি সম্পাদিত হয়েছে। অর্থাৎ মায়ানমারের মধ্যে যখন যুদ্ধ সংঘটিত হয়েছিল তখনই মায়ানমারের যারা নাগরিক আছেন তারা বাংলাদেশের মধ্যে অবস্থান করেছেন এবং তারা আস্তে আস্তে কি করছেন বাংলাদেশের স্থায়ী নাগরিক হওয়ার জন্য তারা পাসপোর্ট তৈরি করা হতে শুরু করে ভোটার আইডি হতে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে তারা স্থায়ীভাবে চিন্তাধারা শুরু করে দিয়েছেন এবং তাদেরকে যদিও বা বলা হচ্ছে যে তাদেরকে ফেরত পাঠানোর জন্য প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে, কিন্তু আমরা দেখি পরক্ষণে তাদেরকে কি করছে একটা নির্দিষ্ট স্থানে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেওয়া হচ্ছে। মূল বিষয় সেটি নয়, মূল হচ্ছে যে ভারতীয় নাগরিক পুশ ইন শুধুমাত্র ভারতের রোহিঙ্গাদের বিষয় নয়, বিভিন্ন রাষ্ট্রে অর্থাৎ বিশেষ করে ভারতের মধ্য থেকেও অনেক নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করছে অবৈধভাবে এবং তারা বাংলাদেশের নাগরিক স্থায়ীভাবে বসবাস করার জন্য চিন্তা ভাবনা করছেন এবং বাংলাদেশের পাসপোর্ট হতে শুরু করে ভোটার আইডি হতে শুরু করে সবকিছু তারা আদায় করে নিচ্ছেন। তাহলে ভারতীয় নাগরিকের পুশ ইন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি কেন সমস্যার সৃষ্টি করছে? একটা রাষ্ট্রের মধ্যে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে ওই প্রাকৃতিক সম্পদের মধ্যে নির্ভর করে জনসংখ্যার সাথে সম্পৃক্ত। একটা রাষ্ট্রের মধ্যে প্রাকৃতিক সম্পদের তুলনায় যদি অদক্ষ জনশক্তি বৃদ্ধি পায় তাহলে দেখা যায় যে কি ওই রাষ্ট্রের মধ্যে প্রাকৃতিক সম্পদের পরিমাণ খুব দ্রুত কমতে থাকে এবং সাথে সাথে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমরা দেখি বর্তমান সময়ে যখন রোহিঙ্গারা প্রবেশ করেছেন তারা প্রতিনিয়তই বাইরে যাচ্ছেন, তাদের ক্যাম্পের বাইরে চলে আসছেন। অনেকেই বিভিন্ন যেটা রিসেন্টলি আমি যেটা দেখেছি বিভিন্ন দোকানের মধ্যে কর্মচারী নিয়োগ করা হয়েছে এই যে সমসাময়িক যে রোহিঙ্গারা এসেছেন তাদেরকে, এবং তাদেরকে আমরা বিভিন্ন কাজে ইউজ করছি। ফলে দেখা যাচ্ছে রাষ্ট্রের মধ্যে তাদের যেহেতু পড়ালেখা নেই, শিক্ষার যোগ্যতা নেই এবং পাশাপাশি তারা যখন জন্মগতভাবে যেহেতু বাংলাদেশের নাগরিক না তখন তাদের দ্বারা অপরাধ প্রবণতাটা বৃদ্ধি পাবে। আর একটা রাষ্ট্রের মধ্যে যখন অপরাধ প্রবণতাটা বৃদ্ধি পাবে, অদক্ষ জনবল যখন বৃদ্ধি পাবে তখন রাষ্ট্রের অর্থনৈতিক বিপর্যয় সংঘটিত হবে। আর অর্থনৈতিক বিপর্যয় যদি সংঘটিত হয় তাহলে শুধুমাত্র যাদের কারণে অর্থনৈতিক বিপর্যয় সংঘটিত হয়েছে তারা নয়, সমগ্র রাষ্ট্রের মধ্যে সমগ্র জনগণ এর সাফার ভোগ করবে। সে কারণে বলা হচ্ছে যে মায়ানমার সহ যে ভারতীয় নাগরিক ফুসিন হচ্ছে এটা একটা বাংলাদেশের জন্য একটি মারাত্মক সমস্যার সৃষ্টি করছে। তারপরে বলা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। ভারতের পশ্চিমা ভিত্তিক সংস্কৃতির প্রভাব বাংলাদেশের সংস্কৃতিকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাছাড়া ভারতীয় টিভি চ্যানেল বাংলাদেশের অবাধ সম্প্রসারিত হচ্ছে, কিন্তু বাংলাদেশের টিভি চ্যানেলকে ভারতে সম্প্রসারণ করতে দেওয়া হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে সাংস্কৃতিক আগ্রাসন অর্থাৎ টিভি চ্যানেলের মাধ্যমে আমরা দেখি, আমরা বর্তমান সময়ে এটা নিয়ে বিশেষ আলোচনা করার কিছু নেই, আমরা দেখি যে ভারতীয় টিভি চ্যানেলের মধ্যে বিভিন্ন পোশাক আশাক, তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিগুলো আমরা ব্যবহার করে আমরা কি করছি, আমরা নিজেদের মধ্যে ধারণ করছি। শুধুমাত্র পোশাক আশাকেও নয়, ইতিমধ্যে যেটা দেখেছি আমি একটা রিসেন্টলি একটা বিয়েতে গিয়েছি আমাদের বাড়িতে,
তো ওই বাড়িতে দেখলাম যে বোর্ড নিয়ে আসার পরে দরজার মধ্যে একটা কি বলে একটা প্লেটের মধ্যে কি করেছেন, পানি দিচ্ছেন, পানি দেওয়ার পরে ওইটার উপর একটা শিল রাখা হয়েছে। ওই ছেলের বউ ওই শিলের উপর পা দিয়ে ঘরে ঢুকতে হবে। এই যে একটা ভারতীয় একটা সংস্কৃতি, এবং যেটা আমাদের ইসলামের মধ্যে নেই, এই সংস্কৃতিগুলো আমরা গ্রহণ করছি। তো আমি দেখে খুব চিন্তা করলাম যে এই সংস্কৃতিটা মূলত ভারতীয় টিভি চ্যানেল থেকে আসছে। আমরা দেখি যে ভারতীয় টিভি চ্যানেলে হিন্দু সম্প্রদায়রা কি করছে, ঘরে ঢোকার সময় তাদের কি আলতানা কি জানি ওইখানে দিয়ে ওইটার উপর পা দিয়ে তারপরে ঘরের মধ্যে ঢুকতে হচ্ছে। এগুলা হচ্ছে সম্পূর্ণ একটা কুসংস্কারের একটা বিষয়। যাই হোক, আমি বলছি যে সাংস্কৃতিক আগ্রাসন এই ভারতীয় টিভি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের মধ্যে কি করছেন, ভারতীয় সংস্কৃতিগুলো প্রবেশ করছে। তারপরে হচ্ছে 3 বিঘা করিডোর। স্বাধীনতা অর্জনের পর থেকেই মূলত আমরা দেখছি যে 3 বিঘা করিডোর নিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তির ভিত্তিতে 26শে জুন 1992 সালে 3 বিঘা করিডোর খুলে দেওয়া হয়। অর্থাৎ এই 3 বিঘা করিডোর বলতে কি বোঝায়, যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চুক্তি সম্পাদিত হয়েছিল 1992 সালে। তাহলে বলা হচ্ছে যে 26শে জুন 1992 সালে যে 3 বিঘা করিডোর সম্পাদিত হয়, এই 3 বিঘা করিডোর হচ্ছে যে কি, যে ভারতের সাথে 1992 সালে একটা চুক্তির মাধ্যমে ভারতের পণ্য ওই যে করিডোর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে, আবার বাংলাদেশের পণ্য ভারতের মধ্যে কিংবা ওই ভারতের মধ্য হয়ে বিভিন্ন দেশে, নেপাল সহ বিভিন্ন দেশে যে পণ্য রপ্তানি করা হবে, ওই পণ্যগুলো যেই রাস্তা দিয়ে কিংবা যে গেট দিয়ে যাওয়া হয় সেটাকে 3 করিডোর বলে অবহিত করা হচ্ছে এখানে। তো এই 3 করিডোর চুক্তিটি করা সম্পাদিত হলেও দেখা যাচ্ছে প্রায় সময় এই 3 করিডোর তিন বিঘা করিডোরটি বন্ধ করে দেওয়া হয় প্রায় সময়। সেজন্য বলা হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ একটি সমস্যার সম্মুখীন হচ্ছে। তারপর হচ্ছে দক্ষিণ তালপল্টি দ্বীপ সংক্রান্ত বিরোধ। বলা হচ্ছে 1970 সালে হাড়িয়াবাঙ্গা নদীর মোহনায় দক্ষিণ তালপল্টি নামক একটি দ্বীপের সৃষ্টি হয়। এটার মালিকানা নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে উক্ত দ্বীপটি প্রাকৃতিকভাবেই বিলুপ্ত হওয়ার কারণে উল্লেখিত বিরোধের অবসান ঘটে। অর্থাৎ এই পয়েন্টটি না দিলেও হয়, দক্ষিণ তালপল্টি দ্বীপ একটা সময়ে ভারত এবং বাংলাদেশের মধ্যখানে একটি দ্বীপের সৃষ্টি হয়েছে। ওই দ্বীপের নাম দেওয়া হয়েছিল দক্ষিণ তালপল্টি দ্বীপ, এবং পরবর্তী সময়ে এটা এই দ্বীপটি নিয়ে সীমানা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে দেখা যাচ্ছে প্রাকৃতিকভাবে এই দ্বীপটি আবার বিলীন হয়ে যায়, সে কারণে এটি সমস্যারও সমাধান হয়ে যায়। দক্ষিণ তালপল্টি দ্বীপ সংক্রান্ত বিরোধ এটি না দিলেও চলবে। এরপরে হচ্ছে চোরাচালান। সীমান্ত রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়তই আমরা দেখছি যে চোরাচালান সংঘটিত হচ্ছে। ভারত থেকে প্রতিনিয়তই আমরা দেখি যে বাংলাদেশিরা বিভিন্ন পণ্য চোরাচালান করছে, আবার বাংলাদেশ থেকেও ভারতীয়রা কি করছেন, পণ্য আমদানি করছেন চোরাচালানের মাধ্যমে। এবং আমরা প্রায় সময় দেখি যে বিশেষ করে কুরবানি ঈদের সময় আমরা দেখি যে বিভিন্ন নদীর মাধ্যমে, নৌকার মাধ্যমে, লঞ্চের মাধ্যমে দেখা যায় যে কি চোরাচালানের মাধ্যমে অর্থাৎ সীমান্ত রক্ষী বাহিনীকে ফাঁকি দিয়ে তারা গরু আমদানি করে থাকেন বাংলাদেশে। এরপরে বলা হচ্ছে আদম পাচার। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার আরেকটি সমস্যা হচ্ছে আদম পাচার, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই আদম পাচারটা করা হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশের অনেক নাগরিক আমরা প্রায় সময় দেখি, বিশেষ করে ছোট অবস্থায় আমরা অনেক শুনেছি যে মানে সন্তানদেরকে নিয়ে যাচ্ছে, দুপুরবেলা হাঁটতে বের হয়েছে, একা বের হয়েছে, তখন সন্তান পাওয়া যাচ্ছে না, অনেক সময় নিখোঁজ সম্পদ দেয় অনেক। অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে যে বাংলাদেশের একটা মনে করে একজন নাগরিককে ওরা কি করছেন, কিডন্যাপ করে বাইরে পাচার করে দিচ্ছে, অর্থাৎ দেশের বাইরে পাচার করে দিচ্ছে। তাদের কাজ কি, পাচারের মাধ্যমে তারা কি করছেন, ওই মানুষটাকে হত্যা করছে। হত্যা করার পর তাদের যে কিডনি আছে, লিভার আছে, এবং চোখ হতে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো তারা বিক্রি করে অনেক টাকা আয় করে। তো এই আদম পাচারের মাধ্যম কাজটাও ভারত এবং বাংলাদেশের মধ্যে অবৈধভাবে সম্পাদিত হচ্ছে, এবং এটি চুক্তি সম্পাদন করেও কোনোভাবে ঠেকানো সম্ভব হচ্ছে না। বাণিজ্য ঘাটতি। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দেখা যায় যে কি এই বাণিজ্য ঘাটতি অত্যন্ত ব্যাপকভাবে বিস্তার করে আসছে। কারণ দেখা যায় আমরা প্রায় সময় দেখি যখন আমাদের বাংলাদেশে যখন পণ্য ঘাটতি সৃষ্টি হয়, তখন কিংবা বাংলাদেশ এবং ভারতের মধ্যে যখন কোনো ধরনের ছোটখাটো দ্বন্দ্বের সৃষ্টি হয়, তখনই দেখা যায় যে ভারত বাংলাদেশের আমদানি বন্ধ করে দেয়। বিশেষ করে আমরা দেখি পেঁয়াজের দাম প্রতিনিয়ত আমরা দেখি হুড় হুড় করে বাড়তে থাকে, যখন ভারত কি করে দেয়, পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়।
আবার দেখা যায় চাউলের ক্ষেত্রেও দেখা যায় যে যখন তারা আতপ চাউল বন্ধ করে দেয় তখন দেখা যাচ্ছে যে কি অটোমেটিক্যালি চাউলের দামটা বৃদ্ধি করে। অর্থাৎ ভারত প্রায় সময় নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন বাণিজ্য ঘাটতি সৃষ্টি করে। তারপরে হচ্ছে পরস্পরের আস্থাহীনতা। বাংলাদেশ এবং ভারতের মধ্যে খুবই ঘনিষ্ঠতার সম্পর্ক রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরো চোরাচালান, আদম পাচার ইত্যাদি ক্ষেত্রে উভয় দেশে একে অপরের উপর আস্থাশীল নয়। অর্থাৎ বলা হচ্ছে যে তারা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশ ভারতের মধ্যে, কিন্তু কিছু কিছু বিষয়ে তারা কি করছেন, কখনো তারা একে অপরকে বিশ্বাস করছে না। তারপরে হচ্ছেন রাজনৈতিক প্রভাব। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সবচেয়ে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে রাজনৈতিক প্রভাব। দেখা যায় ভারত শক্তিশালী রাষ্ট্র হওয়ার কারণে প্রতিনিয়তই বাংলাদেশকে কি করছেন, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করছেন, এবং বাংলাদেশের রাজনৈতিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে ভারত সেটাকে কি করছেন, সেটাতে যুক্ত হচ্ছেন এবং ওই সিদ্ধান্তের প্রভাব বিস্তারের মাধ্যমে সিদ্ধান্ত পর্যন্ত পরিবর্তন করছেন। এই রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বিদ্যমান সমস্যা সমূহ কি কি যদি আসে, তাহলে আমরা এই পয়েন্টগুলো দিয়ে আমরা আলোচনা শেষ করব। তাহলে আমরা 3টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করেছি। একটি হচ্ছেন যে কি, যে পরাশক্তি বলতে কি বুঝো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ছিটমহল কি, এবং সর্বশেষ প্রশ্ন আমরা পড়েছি যে বাংলাদেশ ভারত মধ্যকার বিদ্যমান সমস্যা সমূহ কি কি। এই 3টে প্রশ্ন নিয়ে আজকের আলোচনা ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।